নিজের কথাটা সম্পূর্ণ করতে পারল না, তার আগে গাড়ি স্টার্ট করলো শীর্ষ। মেয়েটার কোনো কথা না শুনেই ছুটে চলল অভিমুখে। তপ্ত নিঃশ্বাস ফেল ত্রয়ী। শীর্ষের গমন পথের দিকে কিঞ্চিত সময় নিয়ে চেয়ে থাকে, ঢুকলো কলেজে। এদিক ওদিক আর সময় নষ্ট না করে সোজা চলে গেল ক্লাসে। একটা খালি সিটে পেয়ে সেখানে বসতেই কয়েকটা ছেলে এসে দাঁড়ালো তার পাশে। তার মধ্যে থেকে একটি ছেলে আবার শুধালো, তোমার নাম? ত্রয়ী চোখ তুলে তাকালো ছেলেটার দিকে, নম্র কণ্ঠে জবাব দিল, জি। আমি রাকিব, শিষ্য ভাইয়ের বন্ধুর ভাই। যাই হোক, তুমি শিষ্য ভাইয়ের কি হও? ত্রয়ী একটু ইতস্তত করলো। সে ঠিক কী জবাব দেবে তৎক্ষণাৎ ভেবে পেল না। আশ্রিতা যে বলবে তাও কেমন একটা লাগছে। কলেজের মতো একটা স্থানে নিজের পরিচয় দিতে এমন একটি শব্দ ব্যবহার করা নিশ্চয়ই দৃষ্টিনন্দ নয়। মেয়েটা কিছুটা সময় নিয়ে ভাবলো, আমতা আমতা করে জবাব দিল, আমি ওনাদের বাড়িতে থাকি। বাড়িতে থাকো সে না হয় বুঝলাম, কিন্তু সম্পর্কে তার কি হও? বোন। ওহ, তাহলে তো ভালোই হলো। শিষ্য ভাইয়ের বন্ধু আমার ভাই, আর আমি তার বোনের বন্ধু। কি আমার সাথে বন্ধুত্ব করবেন না তুমি? ত্রয়ী জোরপূর্বক হাসলো, ইতস্তত করে বলল, কিন্তু আমি তো আপনাকে চিনি না। ও আস্তে আস্তে চিনে যাবে। তাহলে বন্ধুত্বটাও না হয় চেনার পরেই হবে। আমি অপরিচিতদের সাথে বন্ধুত্ব করি না। কিন্তু আমি তো শিষ্য ভাইকে চিনি, আর সেও আমাকে চিনেন। তাহলে তার সাথে গিয়ে বন্ধুত্বটা করে নিন। আমি আপাতত আপনার সাথে বন্ধুত্ব করতে ইচ্ছুক নই। ত্রয়ী নরম কণ্ঠে বলল প্রতিটা কথা। রাকিব একটু দমে গেল। একটু সময় নিয়ে ভেবে আর কিছু বলবে তার আগে ক্লাসের অধ্যাপক প্রবেশ করলেন। রাকিব এবং তার বন্ধুরা আর দাঁড়ালো না। ত্রয়ীর নিকট চলে যাওয়ার পূর্বেই বলে গেল, তোমার সাথে আবার পরে কথা হবে। চারিদিকে হৈ হৈ রই রই পরিবেশ। মানুষ আর যানবাহনের সম্মিলিত কোলাহলে কান যেন বন্ধ হয়ে আসার উপক্রম। এমনই এক কোলাহলপূর্ণ স্থানে মেহেরের কলেজটা অবস্থিত। আর সেই কলেজের সামনেই চোখ মুখ কুঁচকে দাঁড়িয়ে রয়েছে আলভি। অনেক কষ্টে অনেককে ধরে এই মেয়েটার কলেজের ঠিকানাটা বের করেছে সে। কিন্তু সেই মেয়ে কোথায়? এখনো কলেজ থেকে বের হচ্ছে না কেন? যার কাছ থেকে মেয়েটার সম্পর্কে খোঁজ নিয়েছে সে তো বলেছিল এই সময়ের মধ্যে কলেজ শেষ হয়ে যাবে। আলভি বিরক্ত হলো। এক পলক হাত ঘড়িটার দিকে তাকিয়ে ফের তাকালো কলেজের গেটের দিকে। সাথে সাথে সোজা হয়ে দাঁড়িয়ে গেল সে। এই তো আসছে মেয়েটা। জিন্সের সাথে আজ একটা লং কুর্তি জড়িয়েছে সে শরীরে। গলায় অবশ্য একটা ওড়না আছে, আর কাঁধে কাঁধ ব্যাগ। মেয়েটা কলেজের বাইরে এসে দাঁড়ালো। কপাল কুঁচকে তাকালো এদিক ওদিক, হয়তো গাড়ি খুঁজছে। আলভি আর দেরি করলো না, লম্বা লম্বা পা গিয়ে দাঁড়ালো মেহেরের মুখোমুখি। ওষ্ঠে হাসি ফুটিয়ে তুলে বলল, কেমন আছেন মেহের? মেহের ঠিক চিনে উঠতে পারল না আলভিকে। সেদিন রাতে অল্প সময়ের জন্য দেখেছিল তাকে, তাও ততটা ভালোভাবে খেয়াল করেনি। মেয়েটা কপাল কুঁচকে শুধালো, আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আলভি ব্যথিত হলো। মেয়েটা এত তাড়াতাড়ি ভুলে গেল তাকে। তবুও জোরপূর্বক ওষ্ঠে হাসি ধরে রাখলো সে। অতঃপর বলল, আমাকে চিনতে পারলেন না? আমি আলভি। আপনার জন্মদিনের রাতে ভুল করে আপনার রুমে যে ঢুকে পড়েছিলাম। শেষাক্ত কথাগুলো একটু আস্তে বলল আলভি। তবে তাকে চিনতে পেরে মেহেরের কপালে বিরক্তির ভাঁজ ফুটে উঠল। তবুও ভদ্রতা বজায় রেখে সে বলল, ওহ, আসলে সেদিন রাতে অল্প সময়ের জন্য দেখেছি তো আপনাকে, তাই ঠিক চিনতে পারিনি। সমস্যা নেই, কিন্তু আপনি এখানে কোনো কাজ ছিল নাকি? সবটা জেনেও না জানার ভান করলো আলভি। মেহের নিজের কলেজের দিকে ইশারা করলো। ওষ্ঠে কিঞ্চিত হাসি ফুটিয়ে বলল, এটা আমার কলেজ, কলেজে এসেছিলাম। ও আচ্ছা। আলভি আর কিছু বলবে তার আগেই একটি সাদা রঙা গাড়ি এসে থামলো তাদের সামনে। মেহের এক পলক তাকালো গাড়িটার দিকে, অতঃপর আলভির দিকে তাকিয়ে বলল, আমার গাড়ি চলে এসেছে, আসছি আমি, ভালো থাকবেন। মেহের চলে গেল। হতাশার নিঃশ্বাস ফেলল আলভি। তারও বা আর কি করার আছে? মেহের যেহেতু চলে গেছে, তখন আর এখানে দাঁড়িয়ে থেকে কি লাভ? সেও আর সময় নষ্ট না করে চলল বাড়ির পথে। রাত্রি গভীর, চারিদিকটা নীরব হয়ে পড়েছে। দোকানপাট, বাড়িঘরের আলো নিভল, অনেকটা অন্ধকার হয়ে পড়েছে ইতিমধ্যে। রবি সারাদিন এদিক ওদিক ঘুরে ফিরে কেবলই বাড়ি ফিরল।
দিনের আলোয় বাড়ি ফিরে নির্ঘাত রাশেদ আহমেদের রামদায়ের তার প্রাণটা হারাতে হতো। তাই এই রাতের আধারে ফেরা। ছোট্ট বোন রাইমাকে আগে থেকে মেসেজ করে দরজাটা খোলা রাখতে বলেছিল বিধায় বাড়িতে ঢুকতে তেমন কষ্ট হয়নি তার। ভেতরে ঢুকে চারিদিকটা নীরবতায় ঘেরা দেখে একটু স্বস্তি পেল সে। তবে তার এই স্বস্তিটা টিকল না বেশিক্ষণ। বুকে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলতেই তার কানে এসে বাড়ি খেলো। অবশেষে বাড়িতে ফিরলেন। তাহলে মহারাজা, আপনার প্রজা যে সেই কাল থেকে আপনার অপেক্ষা করছে। রবি চমকালো, ভরকালো, তৎক্ষণাৎ চোখ তুলে তাকালো অভিমুখে। ড্রিম লাইটের আলোয় চোখের সম্মুখে ভেসে উঠল রাশেদ আহমেদের কঠিন মুখশ্রী। আন্তরাত্মা কেঁপে উঠল রবির। এই কি, তার বাবা এত রাতে এখানে কি করছে? এখনো ঘুমায়নি? রবি ভয়ার্ত দৃষ্টিতে তাকালো বাবার হাতের দিকে। সাথে সাথে আঁতকে উঠল সে। রাশেদ আহমেদের হাতে বেশ বড়সড় আকারের একটা রামদা চকচক করছে। রবি ভয় পেল এই রামদায়ের একটা কোপ কোনোভাবে তার শরীরে পড়লে আর জীবিত থাকতে হবে না। এলোমেলো দৃষ্টি ফেলে বেচারা শুকনো ঢোক গিলে বলল, বাবা। এইটুকু বলতেই তাকে থামিয়ে দিলেন রাশেদ আহমেদ। গুরু গম্ভীর কণ্ঠে বললেন, কে তোমার বাবা? ভাই বলো ভাই, কাল যেমন বলেছিলে। রবি খিল হারিয়ে বসল। কাল যা সে করেছে এরপর বাবার সামনে কি বলবে, কিভাবে নিজেকে বাঁচাবে ঠিক বুঝে উঠতে পারছে না বেচারা। এলোমেলো দৃষ্টি ফেলে কোনো রকমে বলল, আসলে কাল হয়েছে কি বাবা? কি হয়েছে? না মানে হয়েছে কি? রাশেদ আহমেদ তেতে উঠলেন। হাতে রামদাটা নিয়ে তেড়ে এলেন রবির দিকে। দাঁতে দাঁত পিষে বললেন, কি তা কাল আমি তোর কথা শুনে বুঝেছি। তোকে আমি এই শিক্ষা দিয়েছি। তাছাড়া বদমাস ছেলে, কাল কোথায় গিয়ে কি গিলেছিস তুই? রামদা নিয়ে রাশেদ আহমেদকে এগিয়ে আসতে দেখে বুকটা কেঁপে উঠল রবির। প্রাণ বাঁচানোর তাগিদে তৎক্ষণাৎ সে দৌড় শুরু করলো বাসার কক্ষ জুড়ে। কণ্ঠ উঁচিয়ে ডাকলো, মা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, নয়তো এই বাবা নামক ভয়ঙ্কর লোকটা আমাকে আজ কুপিয়ে মেরে ফেলবে। রাশেদ আহমেদও ছেড়ে দেবার পাত্র নন। রামদা হাতে সেও ছুটল ছেলের পিছু পিছু। ছোটবেলা থেকে এত আদর যত্ন করে, এত শিক্ষা দিয়ে, এত বড় বড় স্কুল কলেজে পড়িয়ে শেষ পর্যন্ত কিনা এই বানিয়েছে ছেলেকে, যে কিনা এখন সেখানে গিয়ে মাদকদ্রব্য পর্যন্ত সেবন করা শুরু করেছে। আবার তাল হারিয়ে বাবাকে বলছে ভাই। রাশেদ আহমেদ কখনো নিজের দিকে তাকাননি। নিজের ছোট হয়ে সারাটা জীবন এই ছেলে মেয়েগুলোর জন্য খেটেছেন, তাদের একটা ভালো জীবন দেওয়ার জন্য, সমাজে উঁচু পর্যায়ে স্থান দেওয়ার জন্য সারা জীবন পরিশ্রম করে গেছেন। অথচ সেই ছেলে মেয়ে কিনা এখন বিগড়ে যেতে শুরু করেছে। তাও এতদিন যা ছিল একটা পর্যায়ে ছিল, এখন তো মদের নেশাও পেয়েছে। কিছুদিন পর গাঁজা, ইয়োবা, হিরোইনের নেশাতেও পড়বে। না, এটাকে আজ একটা উচিত শিক্ষা দিতে হবে, নয়তো এর দেখা দেখি ছোট দুটো বিগড়ে যাবে। রাশেদ আহমেদ গলা উঁচালেন। রামদা নিয়ে ছেলের পিছনে দৌড়াতে দৌড়াতে বললেন, তোকে তো আজ আমি মেরেই ফেলবো। তুই কোন সাহসে এসব ছাই পাশ মুখে তুলেছিস? এই জন্য তোর পিছনে আমি এত টাকা খরচ করেছি। হতচ্ছাড়া বদমাস ছেলে কোথাকার। বসার কক্ষে মাঝরাতে চেঁচামেচির আওয়াজ শুনে রবির মা তানজিলা বেগম, বোন তানজিন এবং রাকিবের ঘুম ভেঙে গেল। হন্তদন্ত হয়ে তারা ছুটে এলো বসার কক্ষে। তানজিন তাড়াহুড়োই জ্বালিয়ে দিল কক্ষের উজ্জ্বল আলোটা। সাথে সাথে তাদের চোখের সম্মুখে ভেসে উঠল রাশেদ আহমেদ এবং রবির দৌড়। রাশেদ আহমেদের হাতে চকচকে রামদাটা দেখে আটকে উঠল সকলে। তানজিলা বেগম দৌড়ে গিয়ে স্বামীকে ধরলেন। তার হাত থেকে রামদাটা কেড়ে নিয়ে বললেন, পাগল হয়েছেন আপনি? ছেলেটারে মেরে ফেলবেন নাকি? রাশেদ আহমেদ থামলেন। এতক্ষণ দৌড়াতে দৌড়াতে বেশ হাঁপিয়ে উঠেছেন লোকটা। নিঃশ্বাস নিতে গিয়েও বুকটা হাঁপড়ের ন্যায় ওঠানামা করছে। বয়স বেড়েছে তার, বুড়ো হয়েছেন, এখনো কি এমন দৌড়ঝাঁপ মানায় তাকে? তবুও এই ছেলে মেয়েদের জন্য দৌড়াদৌড়ি করতে হচ্ছে। জোরে জোরে নিঃশ্বাস নিতে নিতে তিনি বললেন, হ্যাঁ, ওকে আজ আমি মেরেই ফেলবো। যে ছেলে মেয়ে দিয়ে মান সম্মান থাকবে না, তাকে বাঁচিয়ে রেখে কি করব? মাকে দেখে রবি যেন একটু স্বস্তি পেল। দৌড়ে এসে লুকিয়ে পড়ল তার পিছনে। ভয়ার্ত কণ্ঠে বলল,
দেখো না মা, বাবা কেমন ভয়ঙ্কর হয়ে উঠেছে, আমাকে রামদা দিয়ে কোপাতে চাইছে। সাথে সাথে তেতে উঠলেন রাশেদ আহমেদ, গলা চড়িয়ে বললেন, তাহলে কি করব? পুজো দেবো তোকে? তানজিলা বেগম চিন্তিত হলেন, স্বামীকে ধরে নিয়ে সোফায় বসাতে বসাতে বললেন, আপনি এইভাবে উত্তেজিত হবেন না, এমন হাই প্রেশার আপনার। উত্তেজিত হব না তো কি করব? এত আদরের ছেলে মেয়ে আমার, কত কষ্ট করে কত পরিশ্রম করে বড় করেছি এদের আমি, অথচ সেই ছেলে মেয়ে কিনা বকে যেতে শুরু করেছে। তাও যেই সেই বকে যাওয়া না, বাড়ির বাইরে গিয়ে মদ গিলা শুরু করেছে এরা। কয়েকদিন পর, অর্থাৎ আমি মরে যাওয়ার পর দেখা যাবে আমার বাড়িটায় মদের আড্ডাখানা করে তুলেছে। এইটুকু বলে থামলেন রাশেদ আহমেদ, রুক্ষ কণ্ঠে ফের বললেন, ওকে আমার বাড়ি থেকে চলে যেতে বলো তানজিলা, ওর মতো নেশাখোর আমার বাড়িতে কোনো জায়গায় নেই। কাল মদ গিলে সারা রাত কোথায় ছিল, আবার যেন সেখানে চলে যায়। রবি শুকনো ঢোক গিলল। বাবাকে সে ভয় পায় ঠিক আছে, সাথে শ্রদ্ধাও করে ভীষণ। সে জানে তার বাবা কখনো তার খারাপ চাইবে না। এই যে এখন মদের জন্য তার উপর চোটপাট দেখাচ্ছে, এইটাও তো তার ভালোর জন্যই। কিন্তু সেও তো ইচ্ছে করে এসব খায়নি, ভুলবশত হয়ে গেছে। রবি মাথা মস্তক নুয়ে নিল, মিনমিনিয়ে বলল, আমি ইচ্ছে করে সব খাইনি বাবা, ভুলবশত হয়ে গেছে। কাল একটা পার্টিতে গিয়েছিলাম, সেখানে কোমল পানীয় ভেবে একটা পানীয় খেয়ে ফেলছিলাম। কে জানতো ওটা মদ। তারপর আর আমার কিছু মনে নেই। রাশেদ আহমেদ এবার যেন দ্বিগুণ রেগে জ্বলে উঠলেন, দাঁতে দাঁত পিষে বললেন, ও তুই শুধু ওই সাইপাস গেলা পর্যন্ত সীমাবদ্ধ নই, ওই পার্টি পুটিতে যাতায়াত শুরু করেছিস। রবি নিজের বোকামিতে নিজেই ফেঁসে গেল ফের। সে তো ভুলেই বসেছিল তার বাবা মধ্যবিত্ত পরিবারের থেকে উঠে আসা সেকেলের মানুষ। নিজ পরিশ্রমের জোরে এখন একটু অর্থ সম্পদ অর্জন করলেও মন মানসিকতা পরিবর্তন হয়নি একটুও। এই তো আধুনিক সভ্যতার ভিতরে ঢুকতে পারেনি তিনি। তাই তাদের ধারণার মতে এইসব পার্টি ফার্টি খারাপ জিনিস। এখানে বড়লোকের বিক্রি যাওয়া সন্তানরা নাচ গান আমোদ ফুর্তি করে, সাথে মদক বিষয়টাকেও সহজ করে। অবশ্য তাদের এই ধারণা খুব একটা ভুল নয়ও। আজকাল পার্টিগুলোতে বেশিরভাগ এমনই হয়, মদ গাঁজা আড্ডা থাকে সেখানে, আর সাথে নারী পুরুষদের চিপকা চিপকি তো রয়েছে। রবি এলোমেলো দৃষ্টি ফেলল, কিছুটা ইতস্তত করে বলল, আমি যেতে চাইনি, তবু একটা জরুরি কাজের জন্য যেতে হয়েছে। পার্টিতে আবার কি জরুরি কাজ? আমাকে বোকা পেয়েছিস? তুই যে বুঝাবি তাই বুঝে বসে থাকবো? না, আসলে হয়েছে কি। রাকিবকে বাকিটুকু আর বলতে দিল না রাশেদ আহমেদ। সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি, দৃঢ় কণ্ঠে বললেন, আজ থেকে তোর এই বাড়িতে ভাত বন্ধ। তোমার মতো একটা বেয়াদব ছেলের পিছনে আমি আর 1 টাকাও খরচ করতে পারবো না। গাড়ি টাকা নষ্ট করে তোকে আমি অনার্স মাস্টার্স করিয়েছি, অতঃপর এখন অবধি একটা চাকরি জোটাতে পারিসনি। আমি তবুও চুপ ছিলাম, কিছুই বলিনি তোকে। কিন্তু আজ যেটা তুই করলি তা আমার ভাবনার বাইরে ছিল। এইটুকু বলে থামলেন রাশেদ আহমেদ, ফের রুক্ষ কণ্ঠে বললেন, যাই হোক, দয়া করে তোকে বাড়ি থেকে বের করে দিচ্ছি না, কিন্তু তোর পিছনে আমি আর 1 টাকাও নষ্ট করব না। চাকরি খোঁজ, নিজের উপার্জন কর, নিজের টাকায় চল। স্বামীর কণ্ঠে এমন কথা শুনে দিশাহারা হয়ে উঠলেন তানজিলা বেগম। ব্যগ্র কণ্ঠে বলছেন, কী সব বলছেন আপনি? ছেলেটা এত তাড়াতাড়ি চাকরি কোথায় পাবে? তা আমি কি জানি? এতদিন বাপের হোটেলে বসে খেয়েছে, ঘুরেছে, তাই এই দুনিয়ার কঠিনতা সম্পর্কে টের পাইনি। যদি পেত তাহলে বিফলে যেতে পারত না। কিন্তু কোনো কিন্তু না, আমি যা বলছি এটাই শেষ কথা। ওর পিছনে আমি আর 1 টাকা নষ্ট করতে পারবো না। ওর নিজের ব্যবস্থা নিজেকেই করতে বলো। নিজের কণ্ঠে তোলা বাক্যগুলো সমাপ্তি ঘটিয়ে আর এক মুহূর্তও দাঁড়ালেন না রাশেদ আহমেদ। হন হন করে চলে গেলেন নিজ কক্ষে। রবি আহত পাখির ন্যায় চেয়ে রইল বাবার গমন পথের দিকে। তার বাবা তাকে আজ এতগুলো শক্ত শক্ত কথা বলতে পারল। মানছে সে ভুল করেছে, কিন্তু ইচ্ছে করে তো করেনি, ভুলবশত হয়ে গেছে। তাই বলে তার বাবা তাকে বেকারত্বের খোঁটা দেবে?
মাথার উপরে এই বেকারত্ব যে কত বড় একটা বোঝা তা জানে রবি। এইভাবে চাকরি বাকরি না করে বৃদ্ধা বাবার মাথার উপরে বসে বসে খেতে তারও তো খারাপ লাগে। বন্ধু বান্ধবদের যখন তৈরি হয়ে অফিসে যেতে দেখে তখন নিজের জীবন নিয়ে একরাশ হতাশা এসে ঘিরে ধরে তাকে। কিন্তু সেও বা কী করবে? চাকরির জন্য কম পরীক্ষা তো দিল না, কিন্তু ভাগ্য তার সহায় হচ্ছে না। ভালো পরীক্ষা দিয়েও শেষ পর্যন্ত চাকরিটা হচ্ছে না। মধ্য দুপুর, অম্বরে স্নান করে নেওয়া সূর্যটা জ্বলে যাচ্ছে প্রবল তেজ নিয়ে, সেই সাথে নিজের উষ্ণতা ছড়িয়ে দিচ্ছে চারপাশে। ত্রয়ী দাঁড়িয়ে রয়েছে কলেজের সম্মুখে। তাদের বাড়ির গাড়িটা দেখা যাচ্ছে না আশেপাশের কোথাও। কলেজে আসার সময় তো বাড়ির গাড়িতেই এসেছিল সে, আর কলেজ শেষ হওয়ার পর আবার তাকে আর রিমাকে নিয়ে যাওয়ার কথাও ছিল। রিমাকেও তো দেখছে না আশেপাশে। সে কি তবে আগে আগে বেরিয়ে গাড়ি নিয়ে চলে গেছে? ত্রয়ীর মন খারাপ হলো। রিমা কেন তার সাথে এমনটা করছে? সে তো ওই মেয়েটার সাথে খারাপ কিছু করেনি, তারপরেও সে কেন ত্রয়ীকে দেখতে পারে না? মেয়েটার ভাবনার মতেই হঠাৎ একটা কালো রঙা গাড়ি এসে ব্রেক কষল তার অতি নিকটে। হকচকিয়ে উঠল সে, হৃদয়টা লাফিয়ে উঠল দ্রুত বেগে। সাথে সাথেই 2 কদম পিছিয়ে গেল ত্রয়ী। আর একটু হলেই প্রাণ পাখিটা বুঝি উড়াল দিচ্ছিল তার। বুকে হাত দিয়ে মেয়েটা তাকালো সম্মুখ পানে। গাড়িটা দেখে কেমন চেনা চেনা লাগলো। মস্তিষ্ক চাপ প্রয়োগ করে গাড়ির মালিককে স্মরণ করার পূর্বে গাড়ির জানালার কাছে নামিয়ে উকি দিল শিষ্য। আদেশের স্বরে বলল, গাড়িতে ওঠ। ত্রয়ী স্বস্তি নিঃশ্বাস ফেলল। দ্বিরুক্তি না করে উঠে বসলো গাড়িতে। শিষ্য আর কোনো বাক্যবাই না করে গাড়ি চালানো শুরু করলো। কিন্তু কিছুটা দূর আসতেই হঠাৎ শিষ্যর ভুরুযুগল কুঁচকে এলো। তাদের গাড়ির সামনে একটা বাইক যাচ্ছে হেলে দুলে। বাইক চালকের মাথায় হেলমেট না থাকায় তাকে চিনে নিতে খুব একটা কষ্ট হলো না শিষ্যর। এ তো কায়সার, সেদিন ক্লাবে তাকে আঘাত করেছিল। যাক, পাখিকে খোঁজার পূর্বে পাখি নিজে এসে তবে ধরা দিল। তার উপর আবার আজ একা আছে। আজই একে একটা শিক্ষা দিতে হবে। বাঁকা হাসি ফুটে উঠল শিষ্যর ওষ্ঠে। অল্প দূর নিয়ে যে অনুসরণ করতে শুরু করলো কায়সারের বাইকটা। অনুসরণ করতে করতে সেখানে শিষ্য খেয়াল করলো তার একটি নিজস্ব স্থানে পৌঁছেই তখনই সে গাড়ির গতি বাড়ালো। ছুটে গিয়ে পথ আগলালো কায়সারের। ঘটনার আকস্মিকতায় চমকালো কায়সার। দ্রুত সে ব্রেক কষল বাইকের। শিষ্য নিজের গাড়ির দরজা ঠেলে বেরিয়ে এলো বাহিরে। শরীরে জড়ানো কালো শার্টটার হাতা গোটাতে গোটাতে এগিয়ে গিয়ে দাঁড়ালো কায়সারের মুখোমুখি। বাঁকা হেসে বলল, কিরে ডিশেল লাইন, কেমন আছিস? কায়সার ঘাবড়ে গেল কিছুটা। এমনি সে যতটা সাহসী হোক না কেন, এই মুহূর্তে সে একা। আর শীর্ষ যে তাকে জামাই আদরের জন্য এইভাবে পথ আগলে দাঁড় করাবে না তা সে ভালোভাবেই জানে। ঢোক গিলল বেচারা। আমতা আমতা করে বলল, কি চাই তোর? এভাবে পথ আগলে দাঁড়িয়ে আসিস কেন আমার? শিষ্যর ওষ্ঠের কোণে ব্যক্ত হাসি বজায় রেখে কায়সারের বাইক থেকে চাবিটা খুলে নিল। শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, অনেক হিসাব নিকাশ বাকি আছে তোর সাথে। তোর সেদিনের পাকনামের একটা হেস্তনেস্ত করতে হবে না? কায়সার ঘাবড়ে গেল আরও। তবে শিষ্যের সম্মুখে যথাসম্ভব নিজেকে শান্ত রাখার চেষ্টা করল সে। মানুষ দুর্বলদের আঘাত করতে সাহস পায়, আর সবলদের আঘাত করতে ভয় পায়। কায়সার এই মুহূর্তে নিজের দুর্বলতা শিষ্যের অভিমুখে প্রকাশ করতে চাইল না, তাহলে ছেলেটা আরও পেয়ে বসবে তাকে। কায়সার নিজের ভীতিভাব দমিয়ে রেখেই চোখ রাঙিয়ে তাকালো শিষ্যর দিকে। গলা চড়িয়ে বলল, কিসের হেনস্ত? যা হেনস্ত করার সেই দিনে হয়ে গেছে। আর কিছু বাকি থাকলে পরে করিস। আমার এখন কাজ আছে, বাইকে চাবি দে। শিষ্য চাবিটা দিল না, বরং চাবির রিংটা হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে বলল, দেব না। কি করবি তুই? আবার কিন্তু তুই বাড়াবাড়ি করছিস। শিষ্য, বাইকে চাবি দে বলছি। দেব না। কায়সার বাইক থেকে নেমে দাঁড়ালো। শিষ্যর হাত থেকে চাবিটা নিতে তৎপর হলো, কিন্তু শিষ্য কি আর এত সহজে ছেড়ে দেওয়ার পাত্র? সে হাত উঁচিয়ে চাবিটা উপরে তুলল। কায়সারের উচ্চতাও শিষ্য বরাবর হওয়ায় সে তৎক্ষণাৎ হাত বাড়ালো চাবির দিকে। শিষ্য দ্রুত চাবিটা নিচে নামিয়ে ফেলল। দাঁত কেলিয়ে বলল, ডিশেল লাইন। কায়সার বিরক্ত হলো। ললাটে গুটি কয়েক ভাঁজ ফেলে বলল, শিষ্য, চাবিটা দে। ক্ষমতা থাকলে নিয়ে নে। কায়সার আবার চাবিটা ধরার চেষ্টা করলো।
তবে সে হাত বাড়াতেই শীর্ষ চাবিটা ঘুরিয়ে অন্য হাতে নিয়ে নিল। কাইসারের বিরক্ত ভাব বাড়ল। কিঞ্চিত সময় নিয়ে সে চেয়ে রইল শিষ্যর হাতের চাবিটার দিকে। নিষ্পলক তির্যক সে চাহনি। যখনই তার মনে হলো শিষ্য অন্যমনস্ক হয়ে পড়েছে, সেই সাথে সাথে শকুনের ন্যায় প্রবল গতিতে নিয়ে থাবা বসালো চাবির উপরে। কিন্তু হাই, শকুনের ন্যায় থাবা বসালেও সাধারণত এক পরীক্ষার ন্যায় ব্যর্থ গ্রাস করল তাকে। শিষ্য অন্য মনস্ক হওয়ার ভান ধরলেও সে সম্পূর্ণ নিজের খেয়ালেই ছিল। শিকারী কখনো কখনো শিকার ধরার তাগিদে নিজের খেয়ালকে নিশ্চল হিসাবে ফুটিয়ে তোলে। তাই বলে কি সে নিশ্চল? একদম নয়। প্রকৃত শিকারীরা কখনো নিশ্চল হয় না, তাদের লক্ষ্য সর্বদা স্থির, কান খাড়া, সজাগ দৃষ্টি। কাইসার যখনই থাবা বসালো চাবির দিকে, শিষ্য তৎক্ষণাৎ চাবিটা সরিয়ে নিল। বাঁকা হেসে বলল, এত সহজ সব কিছু? সেদিন শুধু পুলিশ আসায় আমাকে আঘাত করেও বেঁচে গিয়েছিলি তুই, কিন্তু আজকে বাঁচাবে তোকে? তোর পাকনামির খেসারত তো আজ তোকে দিতেই হবে। কাইসারের মেজাজ বিগড়ালো। মাঝপথে আটকে রেখে বাচ্চাদের ন্যায় চাবি নিয়ে সে কখন থেকে ঘুরাচ্ছে তাকে। একা পেয়েছে বলে কি মাথা কিনে নিয়েছে নাকি? সে যদি একা হয়, শিষ্যও তো একা। সে কোনো অংশে শিষ্যের চেয়ে কম ক্ষমতা ধারণ করে না। তাতে দাঁত পিষল কাইসার। কাট কাট গলায় বলল, চাবি দে শিষ্য। দেব না। ক্রোধে উন্নমত হয়ে উঠল কাইসার। দিশাহারা হয়ে একটি ঘুষি বসালো শিষ্যের পেটে। আকস্মিক আক্রমণে হকচকিয়ে উঠল শিষ্য। ছিটকে রাস্তায় পড়ে যেতে নিয়েও নিজেকে বাঁচালো সে। তবে পরক্ষণেই তার মুখাবয়বে হানা দিল কঠিনতা। চোখ দুটো জ্বলে উঠল যেন। কপালের রগগুলো ফুলে ফেপে উঠে জানান দিল নিজের অস্তিত্বের কথা। কত বড় সাহস এই কাইসার নামক ক্ষুদ্র মানবের! সেদিন শিষ্যকে সে আঘাত করেছে, আজ আবার খুশি মারছে। শিষ্য ফুঁসে উঠল। কেউ কোনো কিছু বুঝে ওঠার আগেই বেশ জোরে সোরে একটা লাথি বসালো কাইসারের পেটে। বেচারা ছিটকে পড়ল ইট কংক্রিটের গড়া রাস্তায়। দেহের ব্যথায় চোখ মুখ কুঁচকে নিল সে। তবুও দমল না শিষ্য। তেড়ে এসে কলার ধরে টেনে দাঁড় করালো কাইসারকে। হিসিয়ে বলল, সেদিন ছেড়ে দিয়েছিলাম বলে কি ভেবেছিস আজও ছেড়ে দেব? যে হাত দিয়ে আমাকে আঘাত করেছিস, ওই হাত যতক্ষণ না পর্যন্ত আমি ভাঙতে পারছি, আমার শান্তি নেই। ত্রয়ী এতক্ষণ গাড়ির জানালা লাগিয়ে দেখছিল সবটা। ভয়ে বাহিরে পা দেওয়ার সাহস করেনি সে। শিষ্যকে সে ভয়ঙ্কর ভেবেছিল, কিন্তু এতটা ভয়ঙ্কর কখনো কল্পনাও করেনি। ত্রয়ীর হৃদয়ে শিষ্যের জন্য কোনরূপ ইতিবাচক ধারণা জন্মানোর পূর্বেই একে একে নেতিবাচক ধারণার প্রভাব ফেলছে। এই মুহূর্তে ত্রয়ীর নিকট শিষ্যকে একজন গুন্ডা ব্যতীত আর কিছুই মনে হচ্ছে না। কি হিংস্র লোকটার চাহনি, কি তেজ শরীর জুড়ে! মনে হচ্ছে যেন এক্ষুনি 2-4টা খুন করে লাশ ফেলে দেবে এই জনমানবহীন নির্জন রাস্তায়। ত্রয়ীর ভাবনার মধ্যে শিষ্য ফের একটি ঘুষি বসালো কাইসারের গালে। কেঁপে উঠল মেয়েটি। বুকের ভিতরে থাকা ছোট্ট হৃৎপিণ্ডটা যেন লাফিয়ে উঠল ভয়ে, আতঙ্কে। ত্রয়ী ভয়াত দৃষ্টিতে তাকালো কাইসারের মুখপানে। লোকটার ওষ্ঠের কোণ বেয়ে লাল রক্ত গড়িয়ে নামছে। ত্রয়ী মায়া লাগলো কাইসারের জন্য। সাথে হৃদয়ের আশঙ্কা জাগলো, শিষ্য না আবার লোকটাকে মেরে দেয়। যে ভয়ঙ্কর লোক, তাতে তার দ্বারা সবই সম্ভব। তাছাড়া অবস্থা বেগতিক। খুনাখুনি পর্যন্ত না গেলেও এইভাবে চলতে থাকলে দুজনেই গুরুতরভাবে যেন আহত হবে, তাতে কোনো সন্দেহ নেই। ত্রয়ী আশেপাশে তাকালো। সাহায্যের জন্য খোঁজার চেষ্টা করলো কাউকে, কিন্তু ফলাফল শূন্য। এখানে কোথাও কেউ নেই। না, আর তাকে ভয় পেয়ে বসে থাকলে চলবে না। এবার যা করার তাকেই করতে হবে। দুটো মানুষ তার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের মধ্যে হিংস্র পশু ন্যায় যুদ্ধ চালাচ্ছে, রক্তারক্তি ঘটাচ্ছে। আর সে কিনা ভয়ে ঘাপটি মেরে বসে থাকবে? এত ভীতু স্বভাবের হলেও বা দুনিয়া চলবে কিভাবে সে? জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করল ত্রয়ী। গাড়ির দরজা ঠেলে বেরিয়ে এলো বাহিরে। শিষ্য এবং কাইসারের মুখোমুখি দাঁড়িয়ে বলল, কি শুরু করেছেন কি আপনারা? হ্যাঁ, এভাবে মারামারি কেন করছেন? কাইসার চোখ তুলে তাকালো তার অভিমুখে দাঁড়ানো মেয়েটার মুখপানে। গোল গোল চেহারায় দারুণ এক কন্যা সে। ফর্সা গায়ের বর্ণ, মানানসই স্বাস্থ্যের সাথে মানানসই উচ্চতা। মেয়েটির মুখশ্রী জুড়েও কেমন আলাদা এক মায়া জড়িয়ে রয়েছে। কয়েক মুহূর্তের জন্য থমকে গেল কাইসার। স্থির হলো তার দৃষ্টি। হৃদয় আঙ্গিনায় হঠাৎ করেই ঝড় উঠল প্রবল বেগে। কে এই নারী? এখানে কি করছে? কাইসারের ভাবনার মধ্যে কানে এলো শিষ্যের রুক্ষ কণ্ঠস্বর।
দাঁতে দাঁত পিষে বলল, তুই গাড়ি থেকে বাইরে বেরিয়েছিস কেন বালির বস্তা? ত্রয়ী ভীত হলো। সে যতটা সাহস নিজের ভিতরে সঞ্চয় করেছিল তা এই মুহূর্তে শিষ্যের রুক্ষ কণ্ঠের সামনে একটি বাক্যের নিচে চাপা পড়ে গেছে। যেমন রক্তক্ষয়ী যুদ্ধের পরে কালের বিবর্তনে চাপা পড়ে ধ্বংসবেশগুলো। ত্রয়ীর এলোমেলো দৃষ্টি ফেলল, আমতামতা করে বলল, না মানে আমি মানে কি না মানে আমি মানে সোজা হয়ে এখন কথা বলতে পারছিস না? ত্রয়ী ঢোক গিলল। কোনো রকম উত্তর না দিয়ে দৃষ্টি ঘোরালো আশেপাশে। শিষ্যের দৃষ্টিও স্থির হলো মেয়েটার দিকে। এই সুযোগটাই কাজে লাগালো কাইসার। হুট করে একটা পাড়া বসালো শিষ্যের পায়ে। চমকে উঠল সে। কণ্ঠে আহমূলক ব্যথাতুর ধ্বনি তুলে ছিটকে দূরে সরে গেল কাইসারের। কাইসারও আর সময় ব্যয় করল না। শিষ্য তাকে ছেড়ে দিতে বাইক ফেলে রেখেই ছুট লাগালো যেদিকে দু চোখ যায়। শিষ্যও দমে যাওয়ার পাত্র নয়, সেও ছুট লাগালো কাইসারের পিছু পিছু। অল্প সময়ের মধ্যেই ধরে ফেলল তাকে। হাঁপাতে হাঁপাতে বলল, আমার হিসাব নিকাশ শেষের আগে তুই কোথায় পালাচ্ছিলি বদমাস? তোকে তো আমি। এইটুকু বলে থামলো শিষ্য। কাইসা নিজেকে ছাড়ানোর চেষ্টা করলো তার বাঁধন থেকে। গলা চড়িয়ে বলল, এখনো সময় আছে শিষ্য, আমাকে ছেড়ে দে, নয়তো খুব খারাপ হবে। তুই আমার কি ফালাবি আমার জানা আছে, আগে নিজেকে তো বাঁচা। ফুঁসে উঠল কাইসার। ধস্তাধস্তি লেগে গেল দুজনের মধ্যে। ত্রয়ী দৌড়ে এসে দাঁড়ালো তাদের মুখোমুখি। জোরে নিঃশ্বাস নিতে নিতে বলল, মাঝ রাস্তায় এসব কি শুরু করেছেন আপনারা? অনেক হয়েছে, থামুন এবার। ত্রয়ীর কথা কানে তুলল না কেউই। তারা তাদের মতো ধস্তাধস্তি চালিয়ে যাচ্ছে। ধস্তাধস্তির এক পর্যায়ে শিষ্য ঘুরে কাইসারের পিছনের দিকে চলে এলো। দু হাতে চাপটে ধরল তাকে। আদেশ স্বরে বলল, ওকে কষিয়ে একটা থাপ্পড় মার বালির বস্তা, যাতে এক থাপ্পড়ে ওর সব কটা দাঁত পড়ে যায়, খাবার চিবিয়ে খেতে না পারে। ত্রয়ীর বুক কাঁপল। তাকে কিনা এখন থাপ্পড় মারতে হবে, তাও কাইসারের মতো এক ভয়ঙ্কর মানবকে। ত্রয়ী থাপ্পড় মারল না, বরং কাচুমাচু করে দাঁড়িয়ে রইল চুপচাপ। শিষ্য ভুরু কুচকালো, কপালে ভাঁজ ফেলে বলল, কি হলো, থাপ্পড় মারছিস না কেন? ত্রয়ী আমতা আমতা শুরু করলো। থাপ্পড় মারার জন্য হাত উঁচিয়েও নামিয়ে নিল সে। এলোমেলো দৃষ্টি ফেলে বলল, আমার ভয় লাগছে। কিসের ভয়? আমি ওকে ধরে আছি তো, তুই শুধু থাপ্পড়টা মার। ত্রয়ী শুকনো ঢুক গিল। কোনো রকমে হাতটা উঁচালো সে। তবে থাপ্পড়টা মারার সাহস এখনো হচ্ছে না তার। হাতটায় কেমন কাঁপছে। শিষ্য এবার বিরক্ত হলো বেজায়। সামান্য একটা থাপ্পড়ই তো মারতে বলেছে, এই মেয়েটা তাও পাচ্ছে না। অবশ্য এই মেয়ের থেকে কিছু আশা করাই বেকার। বিরক্তিতে নাক মুখ কুচকে সে বলে, সামান্য একটা থাপ্পড় মারতে পারছিস না? অবশ্য তোর মতো একটা বালির কাছে এর থেকে বেশি কিছু আশাও করা যায় না। শিষ্য প্রবল বিরক্ত নিয়ে ছেড়ে দিল কাইসারকে। তবে বলদি কথাটা গায়ে লাগলো ত্রয়ীর। লোকটা তাকে সামান্য একটা থাপ্পড়ের জন্য এত বড় একটা কথা বলে দিল। না, এবার সে থাপ্পড়টা মারবেই, তাতে যা হবার হোক। ত্রয়ী জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নিয়ে নিজেকে ধাতস্থ করলো। চোখ দুটো বন্ধ করে প্রবল গতিতে নিয়ে হাতটা বাড়িয়ে দিল থাপ্পড় মারার উদ্দেশ্যে। মেয়েটার হাত নিজের দিকে আসতে দেখেই চমকালো কাইসার। চোখ বড় বড় করে দ্রুত বসে পড়ল নিচে। ফলস্বরূপ থাপ্পড়টা গিয়ে পড়ল সোজা তার পিছনে থাকা শিষ্যর গালের উপর। হতবাক হয়ে পড়ল শিষ্য। আনমনে গালে হাত চলে গেল তার। চোখ বড় বড় করে শুধালো, তুই আমাকে থাপ্পড় মারলি বালির বস্তা? পরপর চোখ মুখ শক্ত করে উঠল শিষ্যর। শেষ পর্যন্ত কিনা ত্রয়ী তাকে থাপ্পড় মারল। এই পুচকে বোকা গাধা মেয়েটা তাকে থাপ্পড় মারল। এর থেকে লজ্জাজনক বিরক্তিকর পরিস্থিতি আর কি হতে পারে? তাছাড়া এতক্ষণ যখন তাকে কাইসারকে থাপ্পড় মারতে বলা হলো তখন তো সে পারল না। আর কাইসারকে ছেড়ে দিতে দুম করে থাপ্পড়টা শিষ্যর গালে মেরে দিল। শিষ্য রক্ত চক্ষু নিয়ে তাকালো ত্রয়ীর দিকে। গালে হাত রেখেই হুঙ্কার তুলে পড়ল, তোর এত বড় সাহস বালির বস্তা, আমাকে থাপ্পড় মেরেছিস? ত্রয়ী কেঁপে উঠল শিষ্যের হুঙ্কারে। এটা কি হলো তার দ্বারা? তার ভাগ্য এতটা খারাপ কেন? থাপ্পড় পড়লো তো পড়লো, শিষ্যর গালেই পড়লো। এখন কি করবে সে? কোথায় যাবে? ভয়ে আতঙ্কে দিশাহারা হয়ে উঠল মেয়েটা। শিষ্য জ্বলন্ত চোখ নিয়ে পা বাড়ালো ত্রয়ীর দিকে। আটকে উঠল সে। হৃদয়ে হানা দিল এক ভয়ঙ্কর বাক্য, শিষ্যকে থাপ্পড় মারার অপরাধে সে আবার আমাকে মেরে দেবে না তো? অন্তরাত্মা কেঁপে উঠল ত্রয়ীর। নিশ্চল হলো তার পাজরা। কোথাও যে দৌড়ে পালাবে তাও পারছে না। ভয়ে পাজরা কেমন অবশ হয়ে গেছে। সাথে দেহ হানা দিয়েছে দুর্বলতা। চোখ দুটো কেমন মুদে আসে।
শিষ্য প্রবল ক্রোধ নিয়ে দাঁড়ালো তার মুখোমুখি, এক হাতে চেপে ধরল গাল দুটো, তাতে দাঁত চেপে ওষ্ঠ ভাগ করলো কিছু বলার উদ্দেশ্যে, কিন্তু কণ্ঠনালী থেকে কোনো ধ্বনি বের করার পূর্বেই চোখ বন্ধ করলো ত্রয়ী। লুটে পড়ল শিষ্যের বক্ষের উপরে, বিড়বিড়িয়ে বলল, আসমান ভেঙে এর মাথায় একটা ঠাড়া পড়ুক, আমাকে জ্বালানোর আগে এই ব্যাটাই জ্বলে পড়ে যাক।